কি বলছিস কি দিদি ভাই? হ্যাঁ দাদু, সত্যি কথা বলছি। ওর এত বড় সাহস! আমি তো ভাবছি ছেলেটা ভালো, কিন্তু তলে তলে যে ওর এত বড় শয়তানি তা আমি বুঝতে পারিনি। সত্যি দাদু, আমি সকালে যখন ফোন করেছি একটা মেয়ে ফোন তুলেছে। তুমি বলো, আমাদের এখনো ডিভোর্স ডিভোর্স কিচ্ছু হয়নি, তার আগে অন্য মেয়ের সাথে আবার লাইন শুরু করে দিয়েছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে যায় তারা নিয়ে আবার থাকতেছে নাকি কে জানে। আমার কিন্তু শুনে গার রক্ত একদম গরম হয়ে টকবক করে ফুটে যাচ্ছে। আজকে ওদের বাড়ি যাব, ওদের বাড়ি গিয়ে ওর চরম শাস্তির ব্যবস্থা করব। তুমি শাস্তি দাও, যা দাও, ও ছেলের সাথে আমি থাকবো না। থাকারও দরকার নেই, ওদের একটা বিশাল পরিমাণে একটা বড়টা অঙ্কের ফাইন নিয়ে ওদের ছেড়ে দিতে হবে। দেরি করে না দাদু, এখনই চলো। দাঁড়া, সঙ্গে ওই অ্যান্টেনা মালটারেও নিয়ে নি। এমন মানে? ওই যে মধুর সাথে বিয়ে হবে না, ও মালটার বিয়ে তো কয়দিন পরে, তো ওরা একটু ঘুরোই ফিরোই নি। আমাদের সাথে একটা বেটা ছেলে মানুষ গেলে একটা শক্তি বাড়বে অন্যরকম। ওদের বাড়ি দেখেছিস ছেলে পেলের গাড়ি মারা, ওটাই তো একটু ভয় লাগে। কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি তো আছি নাকি? কেন দিয়ে একদম সব ঘাই মেরে ফেলাই দেবো, তুমি চলো। আর যদি বেশি কিছু বলে না, ওখানে তো পুলিশ স্টেশনে গিয়ে ওদের বাড়ির নামে সবার নামে কেস দিয়ে দেবো। তখন সবাই দেখবে কত ধানে কত চাল। শোন, না ওই কেস খামারি কিচ্ছু করার দরকার নেই। কেস খামারি কলিবার কিন্তু পয়সা দেবে না, বুঝতে পারিস? পয়সা দেবে না? দেবে না, ওই কোনো মতে একটা কোনো কিছু দিয়ে পয়সা অন্য জায়গায় খেয়ে যাবে, বুঝতে পারিস? তাহলে কি ওদের ভয় দেখাতে হবে? একদম ঠিক। চল দেখি, চল এখনই বাস ধরে চলে যাব। চলো। ওদের ভারী বার বাড়িছে। ভাবছিলাম ছেলেটা কদিন পরে শুধরাই যাবে, দিন দিন একটা না একটা বদনাম শুনতেই রয়েছে ওর নামে। হ্যাঁ, এইভাবে কি একটা মানুষ সংসার করতে পারে? হ্যাঁ, মেয়েটার মিথ্যে কথা বলে না সত্যি কথা বলে বিয়ে করেছে তা জানি না। তারপরে বাড়ি আনি দিয়ে গেছে, এখানে কেউ দিয়ে যায় না, এই মেয়েটা একা একা আইছে। হ্যাঁ, তারপরে আবার ব্যাঙ্গালোর চলে গেছে, একবার দেখা করেও গেল না। ওখানে যে ফোন ফোনও কিচ্ছু নেই। চল আজকে হয়েছে ভালো করে, মাথায় আমার রক্ত উঠে গেছে। ছোট্ট করে একটা ব্যাগ বানাতো, তোর কিছু জামা আমার কিছু জামা ধরে নিয়ে যেতে হবে। টাকা পয়সা না নিয়ে মোটামুটি আসা যাবে না। ঠিক আছে দাদু, আমি এখনই রেডি হচ্ছি। তুমিও রেডি হও। দাঁড়া, আর একটু পেটে কিরকম কামড় দিচ্ছে, একটু হাগিয়ে আসি, ততক্ষণ রেডি করে ফেলা। হ্যাঁ, আর আমি ওই মালটার ফোন করছি, ও আসবে, তিনজনে যাবো। আচ্ছা ঠিক আছে। শালা আমরা গ্রামের মানুষ বলে আমাদেরকে পেয়ে নিছে না, দেখাচ্ছি দাঁড়া। এই সুযোগ, এই সুযোগে ডাইভোর্সটা করাই নিতে হবে। আর ডাইভোর্স করার সময় 7 লাখ টাকা ডিমান্ড করতে হবে। কুমাতি কুমাতি কমসে কম 85 তো ঠেক খাবে। আর 5 বললি পারে ও 2-3 ঠেকাই দেবে। এর জন্য 7-8 বলতেই হবে। অনেক মাথা বড় হয়েছে পাদু। হ্যাঁ, আমার সাথে ফাজলামি। আমারে বিয়ে করে তুই অন্য মেয়ের সাথে সরু লাইন চালাচ্ছিস। তোর একদিন কি আমার একদিন। যাই দেখি, ব্যাগপত্রগুলো গুছাই ফেলি। এই সুযোগে সদ্ব্যবহার না করলে পারে ডিভোর্সও হবে না, টাকাও পাওয়া যাবে না। দাদুরে একবার খেপাই তুলেছি, এতেই কাজ হবে। এত রাত্রিবেলা দরজা খটখট কে করে? বুঝতে পারছি না তো কিছু। শালা আবার ভূত প্রেত নিয়ে হয় না তো? আর ভাল লাগে না একা একা ঘুমাতে রে বাবা, ভয় লাগতেছে। দরজার বাইরে কে? কথা বলছেন না কেন? এই শালা নির্ঘাত হাগুদা আমার ভয় দেওয়ার জন্য এরকম করতেছে। আমি ভয় পাওয়া ছেলে না। হ্যাঁ, আরে ডাক্তারবাবু আপনি? আর বলবেন না, অনেক জ্বালায় পড়ে তোমাদের বাড়ি আসছি। হ্যাঁ আসুন স্যার, ভিতরে আসুন। কি ব্যাপার, এত রাত্রিবেলা আমাদের বাড়ি ডাক্তারবাবু আসলো কেন বুঝলাম না। ওদিকে ওই নেদনোরা কোনো আকাশ টাকাশ করেনি তো? হাগুদা। আস্তে 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 ফুটো, এত জোরে চেঁচামেচি করো না। কেন বলেন তো স্যার, কি হয়েছে? ভীষণ বিপদে পড়েছি গো, ভীষণ বিপদে। হ্যাঁ, তার জন্য তোমাদের কাছে ছুটে এসেছি। আপনি বিপদে পড়েছেন? আর আপনার বিপদ থেকে আমরা উদ্ধার করতে পারবো? তার জন্যই তো তোমাদের কাছে এসেছি। মানে কি স্যার, একটু খুলে বলেন তো। এই ফুটো জ্বালা ভালো করে একটু শান্তিতে হাঁটতেও পারবো না রে। এ কি, ডাক্তার বাবুজি তাড়াতাড়ি আসো, এদিকে কেলো বাজিয়ে গেছে। কি কেলো রে ফুটো? বলছি বলছি, হ্যাঁ আস্তে কথা বলো, জোরে কথা বলো না, দেয়ালেরও কান থাকে। বলছি ডাক্তার বাবু, আমাদের ছেলে পেলে কোনো অঘটন ঘটায়নি তো? না না, তোমাদের ছেলে পেলে কোনো অঘটন ঘটায়নি। তাহলে শান্তি, আর বাদ বাকি যা হয় হয়ে বেড়াচ্ছে। বলছি ডাক্তার বাবু, কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলবেন? আমি আবার মানে ব্লাড প্রেশারের মানুষ, কেন ঝপাত করে আমার ব্লাড প্রেশার কমে যায়। বলছি কি, এমএলএ বাবুরে চেনেন তো? হ্যাঁ, আমাদের ওই গ্রামের এমএলএ বাবু, ওই আর কি, এই কি জানো, বীরেন দত্ত। হ্যাঁ, ওই বীরেন দত্ত আমার হসপিটালে ভর্তি আছে। এই মরিচে, ওই বীরেন দত্তের খুঁজতেই তো সকালবেলা পুলিশ আসছিল আমাদের বাড়ি। তোমাদের এখানে আসছিল? মানে স্যার বুঝলাম না কিছু। এমএলএ বাবুর ছেলে এ, আমার হসপিটালে বলিস বেশি টাকা দেবে, ভালো এক জায়গায় ভর্তি করে রাখো, যাতে কেউ জানতে না পারে। তা আমি সেইভাবে ভর্তি রাখিছি। এমএলএ বাবু আগের থেকে একটু সুস্থ হয়েছে, এখন কথাবার্তা বলতে পারতেছে। কথাবার্তা বলতে পারতিছে? শুনলাম নাকি ওনার প্যারালাইসিসই পড়েছে। সেসব কথা আর আমি বলবো না, কি হয়েছে কি না হয়েছে সেসব এমএলএ বাবুই বলবে। সে নয় বুঝলাম, তা আমাদের বাড়ি আপনি কিসের জন্য সেটা তো বুঝলাম না। হ্যাঁ, সেটা তো বুঝলাম না। বলছি কি, এমএলএ বাবু তোমার ডাকিছে। আমার ডাকিছে? কেন, আমি আবার কি করলাম? বলছি আমাদের উপর আবার দোষ দিনই তো, যে আমরা কোনো কিছু করেছি, তান্ত্রিক ফান্ত্রিক ধরে ধরে কোনো মন্ত্র ফন্ত্র খাটাইছি, এসব কিছু বলেনি তো? আরে বাবা না না, ওইসব মন্ত্র খাটানো থেকে এইসব কাজ হয় নাকি? তাহলে? কিসের জন্য ডাকিছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে উনি ভীষণ বিপদে আছে, সেই বিপদ থেকে রক্ষা পেতে তোমাদের একটু সাহায্য চাইছে। কি বলছে হাগুদা, শুনিস? আমরা বাপু ওইসব ঝামেলার ভিতরে যেতে চাই না।
ওনার বাড়ি একজনও ভালো না, সবসময় আমাদের পিছনে লাগিয়েই থাকে। এখন আবার কোন মতলবে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিকই কথা বলিছে। ওনার সেরকম মানুষ যতীন না। ও সবসময় কিছু না কিছু একটা মানে ধান্দায় থাকে। শোনো, ও এসব ধান্দা ঠান্ডা বুঝি না, তোমাদের ডাকিছে, তোমরা একবার চলো কথাবার্তা বলে নাও। বলছি দেখো, জাতি পারে একটা সত্ত্বে আমাদের উপর যদি কোনো দোষ দেয় তার সাক্ষী কিন্তু তুমি থাকবা, তখন কিন্তু পাল্টে পাল্লি হবে না। হ্যাঁ আমি সাক্ষী আছি, কোনো সমস্যা হবে না, তুমি চলো। আর এমএলএ বাবু আগের থেকে এখন পরিবর্তন হয়ে গেছে, শরীরের যা ভাবকাল বুঝতে পারিছো, পরিবর্তন হয়ে গেছে। আপনার উপরে বিশ্বাস করে যাচ্ছি, বুঝতে পারছেন। এবার ওখানে যাওয়ার পরে কিছু গড়বড় হলে কিন্তু ভালো হবে না বলিয়ে দিচ্ছি। আরে বাবা কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। তা বলছি রাতের অন্ধকারে এত রাত্রে আসেন বুঝলাম না। আরে বাবা চারিদিকে পুলিশ ঘোরাঘুরি করছে, আমার উপরে নজর রাখিছে। আমি তো বাইরেটা ওই নাইটি পরে আইছি, যাতে আমার দিকে কেউ সন্দেহ না করে। নাইটি পরে আইছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি নাইটি পরে আইছেন মানে ব্যাপার তো বিশাল গম্ভীর। শোনো, আমার হসপিটালে ওই যে এমএলএ বাবু আছে, এ কথা যদি লিক হয়ে যায় হসপিটাল আর হসপিটাল থাকবে না, ওটা একটা গোডাউন হয়ে যাবে। মানে কেসটা অনেক গড়বড় তাই তো? তার জন্য তো তোমাদের কাছে রাত্রিবেলা আসা, আর কোনো লোক দিয়ে খবর দিনই ডাইরেক্ট খবর দিচ্ছি, বুঝতে পারিছেন। আপনি এত করে যখন বলছেন তাহলে কালকে সকালে যাবো খানে। এই কাকা কালকে সকালে না, এখনই যেতে হবে। এখন যেতে হবে মানে? এই যে আমি নাইটি পরে যাচ্ছি, আমার পিছু 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 টিপি টিপি পায়ে করে চলে আসো, বুঝতে পারিছো। কিন্তু এখন যদি দেখে যে একটা নাইটি পরা বেটি মানুষের পিছনে আমি আর এই হাগুদা যাচ্ছি, তখন তো লোকেও সন্দেহ করে আমাদের পিছন পিছন ধরতে পারবে। আরে বাবা না না, আমি যাচ্ছি, তার 10-15 মিনিট পর পর আসো তোমরা, বুঝতে পারিছো। ঠিক আছে, বলে দিচ্ছি কোনো গড়বড় হয়ে গেলে কিন্তু আমরা কিছু জানি না। কিচ্ছু হবে না ফুটো, আমি তো আছি নাকি। ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি এসো, হ্যাঁ সকাল হয়ে গেলে আবার জ্বালা আছে কিন্তু। যা কোনো মতে রাজি করাইছি, এখন আপদটা আমার ঘাড়িতে নামলে পারে বাঁচি, নাই তোমার হসপিটাল নিয়ে টেনশন। বলছি হাগুদা, ব্যাপারটা সেরকম জটিল না মনে হচ্ছে। তুইও ভাব করে রাজি হয়ে গেলি। আরে রাজি না হয় কি করবো, বাড়ি অব্দি আইছে। হ্যাঁ, এই কথা এদিক ওদিক জানাজানি হয়ে গেলি সবাই বলবে ওই এমএলএর ওই শরীরের এই অবস্থার জন্য আমরা দায়ী, বুঝতে পারিস। তা তো ঠিক বলিস। তাহলে এখন না গেলে পরে এই কথা এখানটা ওখানটা লিক হলে সব তো আমাদের ঘরে আসবে। তাহলে এখন যাবি তাই? না যাই তো উপায় নাই, চলো। বলছি ঝাপনাটা বলে যাবো না? ওর দরকার নেই, এখন ওই বউর পাশে শুয়ে রয়েছে, এখন ওরে ডিস্টার্ব করার দরকার নেই। আর উপরে তো ওরে ডাকলি পরে বউ জিজ্ঞেস করবে কিসের জন্য, কোথায়, কেন, অমুক টমুক 7-7 জবাব দিতে দিতে এই কথা এখানে তো ওখানে চলেই যেতে পারে। আরে না না, ঝামনার বউ কি ওরকম নাকি এখানে কথা ওখানে চলে ফেলাবে? ওই শোনো, বিটি মানুষের পেটে কথা থাকে না, এটুক তো আমি জানি। এখন কারো যে বলবে কি দিয়ালে লিখে দেবে সেটা আমি জানি না। বলছি ভাই, বিয়ে করে তুই বেশি দিন সংসার করতে পারিস নি, তা তোর এত অভিজ্ঞতা কোথা থেকে আসলো? ওইসব আইছে, গুগলে সব সার্চিং করে করে শিখেছি। সত্যি না ভাই, আর তোরা কি বলবো। তা বলছি কি নাইটি পারবা নাকি নাকি? ধুস, কি কথা যে বলিস, নাইটি পারবো কেন? লোকে আমাদের দেখলে হাসবে না রে? তাহলে ঘর কথা না বলি চলো, ওই ডাক্তার তো গেছে 15 মিনিট হলো। বাবা, বিশাল মিলাই মিলাই কথা বলছিস। জীবনটাই যে এলোমেলো, তা মিলাই কথা না বলে কি করে হবে? ওখান যাওয়ার পরে কি হবে তা কে জানে, ভগবান বাঁচাইও, এই যাত্রায় বাঁচাই দিল। বলছি স্যার, সকাল সকাল ডাকলেন যে? আর বলো না, এদিকে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা মানে? ঘটনা হচ্ছে কি, যে আমার মেয়ে নিজের খুব বড় মহান ভাবতো, মানে বিশাল ইন্টেলিজেন্ট, যেটা আর কি আমার বলা ঠিক হচ্ছে না। না না স্যার, সেটা তো ভাবা খুবই ভালো। তবুও পাদু, তোমার সঙ্গে তুলনা করা কি সেটা কি ঠিক ব্যাপার বলো। আরে স্যার, আমি কোথায় আর আপনার মেয়ে কোথায়? আমি তো এক গরিব ঘরের ছেলে, এক সামান্য পরিবারের ছেলে। ওরকম বলে শুধু শুধু আমাদের লজ্জা দেবে না পাদু। স্যার বলবেন না, আমার পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছাচ্ছে, মানে ওই দুই নৌকায় পা দেওয়ার মতন। কি করবো কিছুই ভাবছি না। ভাবছি কি এই কোম্পানি থেকে মানে এই অফিস থেকে রিজাইন দিয়ে আর পড়াশোনা করে শুরু করবো নাকি। না না, এ কি কথা বলছো তুমি, রিজাইন ফিজাইন কিচ্ছু করা লাগবে না। আমি বড়বাবুর সাথে কথা বলেছি, মানে স্যারের সাথে। ও আজকে বিকেলের ভিতরে তোমাকে নোটিশ পাঠাবে, বুঝতে পেরেছো। কিছু একটা হয়তো তোমার সাথে আলোচনা করে আবার তোমাকে জয়েন করিয়ে নেবে। কে জানে স্যার কি হবে, বাড়ির পরিস্থিতিও ভালো না, টাকা পয়সার বিশাল চাপাচাপ। তা বলছি টাকা পয়সা যদি লাগে বলো, আমি দিচ্ছি। না স্যার, আপনি আপনাদের বাড়িতে ঠাই দিয়েছেন এটাই অনেক। টাকা পয়সা নিয়ে নিয়ে শুধু শুধু এই সম্পর্কগুলো আমি নষ্ট করতে চাই না। আরে মাথা খারাপ, টাকা পয়সা নিলে এবার সম্পর্ক নষ্ট হয় নাকি? আমি ওরকম মানুষ না, তোমার 5-10 লাখ টাকা দিয়ে আমার কোনো ব্যাপার না। কিন্তু স্যার, আমার এদিকে চাকরিটা কনফার্ম হচ্ছে না, টাকা আপনার কাছ থেকে বাই চান্স নিয়ে নিলাম, তারপরে টাকা শোধাবো কি করে? আরে তুমি অত টেনশন করো না তো, তোমার ছাড়া কি আমাদের অফিস চলে নাকি? অত টেনশন নিচ্ছে কেন? বিকেলের ভিতরে তোমার কনফার্মেশন মেল চলে আসবে, দেখো। কে জানে স্যার কি হবে। আরে যে জন্যই পাদু তোমার ডাকা, তোমার হতভাগার কাছে আপনার আবার কিসের আবদার? ওরকম গরিব বলে নিজেকে এত ছোট করে তুলো না পাদু, একদিন দেখো সবার থেকে তুমি বড় হবে। কে জানে, ভাগ্যের এরকম নিয়তি আমার সঙ্গে এত চুনতি দিচ্ছে, তা বলার বাইরে। বলেন স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই দেখো, আমার মেয়ে সকালবেলা আমার ধরিছে, বলতেছে বাবা আমি মেনেছি, পাদু আমার থেকে অনেক ট্যালেন্ট। হ্যাঁ এই কথা বলছে, আমার মাস্টার থেকে অনেক ট্যালেন্ট। তা প্লিজ বাবা, পাদুকে বলো না আমাদেরকে একটু টিউশন পড়াতে।
কি বলছি স্যার? আমি টিউশন তো পড়িনি কোনোদিন। আমিও টিউশন পারি না। আরে বাবা পাদু, ও নিয়ে টেনশন করো না। তুমি যেসব প্রবলেম সলভ করো না, তোমার এই সলভ করা ইজি সিস্টেম থেকে সবাই পুরো মুগ্ধ। দেখেন স্যার, আমি কোনো স্কুল কলেজে সেরকম একটা বেশি পড়িনি। যা পড়েছি ওই মোবাইল দেখে পড়েছি, আর যা শিখেছি ওই মাথার বুদ্ধি খাটিয়ে শিখেছি। তার জন্যই তো তোমারটা ইউনিক এবং শর্টকাট, সেইগুলোই তো আমার মেয়ে শিখতে চায়। ও চায় তোমার মতন ইন্টেলিজেন্ট হতে। হ্যাঁ, আমার মতন আর কি, আমার থেকে ভালো ইন্টেলিজেন্ট হতে পারবে। আপনার মেয়ের মাথায় খুব বুদ্ধি। আমি যে কোশ্চেনটা সলভ করে দিয়েছি দেখতেই বুঝতে পেরে গিয়েছে। অন্য মানুষ হলে পারে না, অনেকক্ষণ ধরে বোঝাতে হতো যে কি করে কি হলো। তাহলে পাদু, তুমি আমার মেয়েকে পড়াচ্ছ? বলছি স্যার, যদি আমার চাকরিটা ফেরত পেয়ে যাই তাহলে তো অফিসের সময় চলে যাবে। আরে বাবা, তার জন্য ব্যবস্থা আছে। তুমি আমার বাড়িতে থাকবে, খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই। আর ওই যে ক্যান্টিনের খাবার তেল মশলা খেয়ে খেয়ে শরীরের অবস্থা পুরো 12টা বেজে যাবে। আমার বাড়ি থাকবে, আর যখনই একটু সময় পাবে তখনই ওই 10-15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা আমার মেয়েকে একটু ওই ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথটা একটু দেখিয়ে দেবে, বাস তাতেই হবে। আচ্ছা স্যার, কিন্তু স্যার আপনাদের বাড়িতে থাকলে পারে লোকজন আবার খারাপ বলবে না? কিসের খারাপ? বলবে এরকম মুক্তি পাইছে একটা মেয়ে, সে বাড়িতে এরকম একটা ছেলেকে আশ্রয় দিয়েছে। আরে শোনো, এই সিটির পরে কে কি কোথায় থাকছে, কে এত দেখাশোনার সময় নেই মানুষের। আর ব্যাপার হচ্ছে কি, আমার বাড়ি আমি কারে থাকতে দেবো কি না থাকতে দেবো সেটা আমার ব্যাপার। কারোর এত বুকির পাটায় দম নেই যে আমার প্রতি কথা বলে। এই কলোনিতে আমার একটা কত বড় মান সম্মান আছে জানো তো, সেটা তুমি। না মানে স্যার, আপনাদের যাতে প্রবলেম না হয় তার জন্য আর কি বলছিলাম। কোনো প্রবলেম নেই, আমার মেয়ে তো তোমার কাছে ছাড়া আর কারোর কাছে পড়বে নি, সে কথা বলছে। আর ও বলছিল ওর যে কটা বান্ধবী আছে সব অন্য জায়গাতে ছাঁটাই করে তোমার এখানে নিয়ে আসবে। না স্যার, একদম না। এরকম করবেন না, কারণ পেটে লাথি মারবেন না। আমি তো সবসময় টাইম পাবো না। যেখানে পড়াশোনা করছে সেখানে করুক না, আর বাদ বাকি যেটুকু সমস্যা হয় সেটুকু আমি সলভ করে দেবো। তারপরে আমার চাকরি নিয়ে তো টানাটানি, কখন কি হয় বলা যায়। বলছি পাদু, তুমি আমার উপর ভরসা করো কি না? হ্যাঁ স্যার, আপনার উপর তো 100% ভরসা। তার জন্যই তো এত লোক ছেড়ে আপনার কাছেই আমি সবকিছু প্রস্তাব খুলে রেখেছি। তাহলে ওসব আমার উপর ছেড়ে দাও, কি করতে হয় কি না করতে হয় সেসব আমি বুঝে নেবো। আচ্ছা স্যার। তাহলে ওই কথাই থাকলো, তুমি আর কি আমার মেয়েকে পড়াবে নাকি? আচ্ছা স্যার। টাকা পয়সা যা হয় বলে দিও, বাস সেটাই ফিক্স হবে। স্যার, এটা কিরকম কথা হলো স্যার? আপনি লজ্জা দিলেন না? তাহলে তো বলতে হয় আপনাদের বাড়ি থাকতে দিয়েছেন, থাকার ভাড়া কত হলো, খাওয়ার খরচা কত হলো, এসব বলতে হয় না স্যার? সত্যি না ভাই পাদু, তুমি আর কি মানে বলতে পারো, আর কি বলবো। স্যার বলছি, এই পয়সা কড়ির কথা আর কোনোদিন মুখে আনবেন না, তাহলে কিন্তু সেদিন আপনার বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে মেয়েকে বলে দিলাম তুমি পড়াচ্ছ। আগে স্যার। ঠিক আছে, ও শুনে না খুব খুশি হবে। বলেন স্যার, আমাদের দেখে পাঠিয়েছেন যে? আর বলো না ফুটো, অনেক বিপদের ভিতর দিয়ে চলছি। বিপদে তো স্যার আমরাও আছি, ভীষণ বিপদে, আর বলার বাইরে। তোমাদের আর কি বিপদ, বিপদ আমাদের সাথে হয়ে গেছে। ভালো মানুষ প্যারালাইসিসই পড়ে গেছে বুঝিস। তারপর 1-2 মাস এইভাবে শুধু শুধু না খাওয়া দাওয়া না কিচ্ছু, এইভাবে ঘরে কাপটি মেরে পড়ে থাকা। বুঝতে পারিস আমার অবস্থা কিরকম অবস্থা। বলছি স্যার, আপনার শরীরটা এইভাবে খারাপ হলো কি করে? সেটাই তো ষড়যন্ত্র। আমার বউ ইচ্ছা করে আমাকে এইরকম করেছে। কি বলছেন? যেটা শুনেছো এটাই ঠিক। মানে বৌদি এই কাজ করেছে? বলো না, পয়সা কড়ি আর পাওয়ারের লোভে মানুষ কি না কি করতে পারে। মানে স্যার ঠিক বুঝলাম না। পয়সা আর পাওয়ারের লোভে মানুষ যে এত নিচে নামতে পারে কোনোদিন ভাবতে পারিনি। যাকে আমার জীবন সঙ্গিনী ভেবেছি সেই যে এইভাবে আমার ক্ষতি করবে কোনোদিন ভাবতে পারিনি। শোনো হাগুদা, মাঝে মাঝে আমার বিয়ে করতে বলো। শোনো, নিজের কানে শোনো। এমএলএ বাবুর মতন মানুষের সঙ্গে যদি এই ঘটনা হতে পারে, তাহলে তো তুমি আর আমি তো তুচ্ছ। তাই তো দেখছি রে ভাই, তাই তো দেখছি। তা বলছি স্যার, আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছো? আমার বউ চারিদিকে পুলিশ, তারপরে অনেক মানুষজন লাগিয়েছে আমাকে খুঁজে বের করানোর জন্য। আমি এখানে আছি অনেক চুক্তি করে, আমার এখান থেকে অন্য জায়গায় সরে যেতে হবে। তার একটা ব্যবস্থা করো। আমরা কি করে স্যার ব্যবস্থা করবো? আমি জানি তোমরা চাইলে সবকিছু করতে পারো। বলছি স্যার, এমনিতে আমাদের অবস্থা এখন ক্যালসিয়াম। আমার ছেলের চাকরিটা চলে গেছে, বিয়ে করেছে, সেখানে গন্ডগোল হচ্ছে, বাড়ির টাকা পয়সার অভাব, একটার পর একটা ঝামেলা বলার বাইরে। উপর থেকে আপনার ওই যে বউ মানে গিন্নি, সে আবার সকালে পুলিশ পাঠিয়েছিল আমাদের বাড়ি আপনাকে খুঁজতে। কি কি বলো? ও অলরেডি তোমাদের বাড়ি খোঁজা হয়ে গেছে? খোঁজা হয়ে গেছে মানে 2 চক্কর হয়ে গেছে। তাহলে তো কেসটা বিশাল জড়সড় ব্যাপার। আমি যেরকম হালকায় নিচ্ছিলাম সেরকম হালকায় না। ফুটো, তোমরাই পারবা। যে করে হোক আমার এক জায়গায় সেটেলমেন্ট করো। 1 মাস যে করে হোক আমার এক জায়গায় রাখার ব্যবস্থা করো। আমি তোমাদের খরচা বাবদ মোটামুটি কিছু টাকা দিয়ে দেবো। দেখেন স্যার, এখন আমাদের পরিস্থিতি খুবই ক্যালসিয়াম। বলছি এখন আমাদের অবস্থায় ক্যালসিয়াম স্যার। আমরা নিজেরাই এখন খেতে পাচ্ছি না, আর আপনাকে নিয়ে কোথায় রাখবো, কি খেতে দেবো, সেটা একটা টেনশনের ব্যাপার। বলছি আমার কাছে টাকা আছে, সে টাকা উঠিয়ে তোমাদেরকে দেবো। আমরা 1 মাস যেখানে হোক সেখানে রাখো। বলছি স্যার, এই ব্যাপারে আমরা এখনো কিছু বলতে পারছি না। বাড়ি আমাদের ভাইপোরা আছে, বাড়ির লোকজন আছে, তাদের সাথে কথা বলে জানাচ্ছি আপনাকে। দেখো ফুটো, না বলো না। এখন এই বিপদের দিনে তোমরাই আমার ভরসা। এর আগে জানি তোমাদের সাথে অনেক অন্যায় অবিচার করেছি, ওই সব কিছু ভুলে গিয়ে এখন তোমাদের চরণে আমার ঠাঁই দাও। এরকম বলবেন না স্যার, আমরা দেখছি কি করা যায়। আপনার গিন্নি তো সেরকম সুবিধার মানুষ না, আমরা কিছু করিনি, তাই তো বাড়ি পুলিশজন পাঠিয়েছে। আর যদি জানে আপনারা ঠাঁই দিছি, তাহলে তো আমাদের চিতে উঠে দেবে। তা কোনোদিন হবে না। আমি একবার পাওয়ারে আসি, তারপরে দেখো কি করি। কিন্তু স্যার, যতদূর জানি নমিনেশন ফর্ম তো ভরা হয়ে গেছে। ও চিন্তা করো না, আমার লোকজন আছে। আমি একটু চেষ্টা করতে পারে এখন আবার ভর্তি পারবো। কটা দিনের জন্য একটু আশ্রয় দাও আমারে। বলছি স্যার, এই কথা আমরা এখনই বলতে পারছি না, আমরা বাড়ি গিয়ে আলোচনা করে তারপরে আপনাদের বলছি।
দেখো ফুটো, আমার যদি 1 মাস আশ্রয় দাও না, আমি তোমাদেরকে 5 লাখ টাকা দেবো। স্যার টাকার কথা পরে, মেন হচ্ছে ঝামেলা। হ্যাঁ, আমার উপরে কত উড়ন্ত ঝামেলা গেছে আপনি জানেন? 1 মাস আগে 2-4 দিন আমি জেল খাটিয়েছি, কি বেতের বাড়ি খাইছি, পাতা পুরো ফুলে গেছিল। তুমি হাসতেছো কেন? কই না তো, আমি দেখেছি তুমি মোচের তলতে হাসিছো। আবার একটা মিথ্যে কথা বললি ফুটো, আমার তো মসি নাই, তা আমি কি করে মোচের তলতে হাসবো? ওই মানে ঠোঁটের তলতে হাসিছো। আরে তুই যে কথা বললি পাছা বাড়ি ফুলে গেছে, ও কথা শোনার পর না হাসি কেউ পারে? ওই দেখ এমএলএ বাবু হাসছে। সত্যি কথা বললি এমএলএ বাবু, এইটাই হচ্ছে দুনিয়ার নীতি, সবাই হাসছে ঠিক ঠিক করে। আরে তুমি চাপ নিও না, আমি একবার পজিশনে আসি, তোমাদের সব মান সম্মান সবকিছু ফিরিয়ে দেবো। আর এখান থেকে কে ফিটিং বাজি করেছে, আমাদের ভাইবোর চাকরিও চলে গেছে, ব্যাঙ্গালোরে চাকরি করতো, সেখানে এখন পেন্ডিংই চলে আইছে। সব ওই শালা নারকেল বেগম আর আমার বউ, এই দুজনের করা ধারা। কিন্তু নারকেল বেগম তো এখান থাকে, এখান থেকে ব্যাঙ্গালোর অব্দি ওর কানেকশন আছে। ওটা হচ্ছে একটা শয়তানের মাথা, বুঝতে পারিস? ও এমন কোনো কাজ নাই যে করতে পারে না। তাহলে এই কাজ নারকেল বেগম করেছে? 100% করেছে। আমি এখানে শুয়ে শুয়ে বলে দিচ্ছি, মোবাইল টিপা ছাড়া বলে দিচ্ছি, এসব নারকেল বেগমের ক্রিয়াধারা। তা আমাদের পিছনে এরকম ঘাপাত করে লাগলো যে এখন? ওই নারকেল বেগম আমি ছাড়বো না বলে দিচ্ছি, দরকার আমি জেলে যেতে যাবো, কিন্তু ওর মাথা ফাটাই দিয়ে তারপর যাবো। আরে বাবা তুমি অত ব্যস্ত হয়ে না তো, হ্যাঁ এইসব জিনিস ব্যস্ত হয়ে করতে হয় না। স্যার কি বলছে সেটা শোনো। হ্যাঁ স্যার বলেন। বলছে আমাকে আশ্রয় দাও, তারপরে কি করতে হয় কি না করতে হয় সব আমি ব্যবস্থা করে দেবো। আশ্রয় তো দেবো, আপনি তো লোক দেখাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আমাদের অবস্থা কি হবে তা কে জানে। বাড়ি যাইয়ে আমাদের ভাইপোর সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরাই এখন আমার ভরসা। তোমরা যদি সাহায্য না করে আর বউর হাতে যদি আমি ধরা পড়ে যাই, আমার জীবন তো জ্বালাই দেবে। ভগবান আছে, এর বিচার করবে। সে ভগবান তো বিচার করবে, তার আগে তোমরা আমার আশ্রয় দাও, নাহলে এই পৃথিবী থেকে এরকম বীরেন দত্ত মানুষ মিটিয়ে যাবে। দেখছি স্যার কি করা যায়। স্যার আপনি টেনশন নেবেন না, কি করা যায় দেখছি। বলছি তোমার 1 মাস রাখো, 5 লাখ টাকা দেবো তোমাদের। স্যার বলছি তো বাড়ি গিয়ে কথা বলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা চলো হাগুদা চলো, নারকেল বেগম ছাড়বো না আমি। ফুটোরা যদি আমার সাহায্য করে তাহলে তো ভালো, নাহলে তো আমার কেউ বাঁচাতে পারবে না। মানে আমার খোঁজার জন্য পুরো ফিল্ডিং লাগিয়ে দিয়েছে। ডাক্তারবাবু ভালো বলে আমার একটা সেপারেট রুমে রাখিছে, কিন্তু এইভাবে কতদিন হসপিটালে খুঁজতে খুঁজতে তো আমার ধরেই ফেলাবে এক না একদিন। যে করে হোক ফুটোদের বাড়ি শিফট হতেই হবে। টাকা দরকার হয় আরও 1-2 লাখ টাকা বেশি দেবো, কিন্তু ওদের বাড়ি যেতেই হবে। আগে জীবন, তারপরে টাকা পয়সা। আগে অনেক কিপটিমি করেছি, এখন কিপটিমি করলে হবে না। আমার বউ আমার জীবন পুরো একদম তছনছ করে দেবে। যে করেই হোক ফুটোদের বাড়ি আশ্রয় নিতেই হবে, তাই যত টাকা পয়সা লাগুক। অনেক অন্যায় অবিচার করেছি ফুটোদের উপরে, কিন্তু এখন ওরাই আমাদের কাজে লাগছে। ভগবান রক্ষা করো, রক্ষা করো।